সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোসাম্মদ মেরিয়া খাতুন, সহকারী শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড, বালক উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদেরকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দ্বিতীয় অধ্যায় থেকে বিশ্ব সভ্যতা পর্বের আজকে ৮ নম্বর পাঠ আলোচনা করব। তো আজকে আমি গ্রিস অর্থাৎ গ্রিক সভ্যতা পর্বের ২ পাঠ আলোচনা করব। আমরা অন্যদিকে একটু যেতে চাই, অর্থাৎ পিছনে। প্রত্যেকটা বিশ্ব সভ্যতার প্রত্যেকটা পাঠেই, যেমন ধরো মিশরীয় সভ্যতা, মিশরীয়দের কিছু অবদান ছিল। মিশরীয়দের মধ্যেও ধর্ম, শিল্প, ভাস্কর্য, এরপরে লিখন পদ্ধতি, কাগজ আবিষ্কার, বিজ্ঞান প্রভৃতি দিক থেকে কিন্তু একটা অবদান আছে। এর মধ্যে মিশরীয়দের হচ্ছে কাগজ আবিষ্কার এবং লিখন আবিষ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তারপরে আসে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতারও আমরা যে অবদান দেখেছি, তার মধ্যে তাদের সবচেয়ে আমার কাছে বা সবার কাছে ভালো লাগবে বা মানুষ অবাক হয়েছে, সেটা হচ্ছে নগর পরিকল্পনা। তাদের নগর পরিকল্পনা খুব সুন্দর ছিল। আজ আমরা যে নগরে বাস করছি, দেখা গেছে যে সিন্ধু সভ্যতার নগরবাসীরা তার চেয়েও হয়তো ভালো অবস্থায় ছিল। কেননা তখন আমাদের মতো শব্দ দূষণ ছিল না, বায়ু দূষণ ছিল না, খাদ্যে ভেজাল ছিল না, তাই নয় কি? যদিও এটি আমি অতীতের কথা একটু টানছি, তারপরও মনে হয়েছে আমি তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি একটু। এরপরে সিন্ধু সভ্যতার লোকেরা পরিমাপ, আজ আমরা হয়তো আধুনিক স্কেল ব্যবহার করছি, কিন্তু তখন আজ থেকে যীশু খ্রিস্টের জন্মেরও অনেক আগে মানুষ যে এক সভ্যতার বাস করত, তা আমরা দেখে আশ্চর্য হয়ে যাই বা আবিষ্কার করেছি। যেমন ওই বাটখারার কথা বলছিলাম, যে তারা কিন্তু ওজন মাপের জন্য তারা বাটখারা তৈরি করেছিল এবং তার কাটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপেরও ব্যবস্থা করেছিল। এবং তারাও কিন্তু শিল্প এবং স্থাপত্য, ভাস্কর্য এবং বৈজ্ঞানিক দিক থেকেও তারাও কিন্তু এগিয়েছিল। তো এবার চলে আসি আমাদের সভ্যতায় গ্রিকবাসীর কি অবদান ছিল, এবং অর্থাৎ সভ্যতায় গ্রিসের অবদান, মানব সভ্যতায়, মানব সমাজ সভ্যতায় গ্রিসের কি অবদান ছিল, তা আজকে আমরা জেনে নেব। সভ্যতায় গ্রিসের যে অবদান, আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে ভৌগোলিক কারণে কিন্তু গ্রিক নগর রাষ্ট্রগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকলেও তাদের সংস্কৃতি কিন্তু একই ছিল। অর্থাৎ আমরা কিন্তু ভৌগোলিক অবস্থান দেখেছি যে গ্রিস দেশটি হচ্ছে 3টি সাগর, আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর এবং ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত ছিল। কিন্তু তাদের যে সংস্কৃতি, অর্থাৎ খাওয়া, চলাফেরা, পোশাক, ধর্ম, এগুলো কিন্তু একই ছিল। আবার এদিকে রাজনৈতিক যে অনৈক্য ছিল, তা সত্ত্বেও তারা কিন্তু একই সংস্কৃতির অধিকারী বা ঐতিহ্যের উত্তরাধিকারী বলে মনে করত। তাদের ভাষা, ধর্ম, সাহিত্য, খেলাধুলা সবকিছু একই সংস্কৃতির বন্ধনে আবদ্ধ ছিল। এই সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে মূল অবদান ছিল এথেন্সের, আর এই জন্যই এই সংস্কৃতির নাম ছিল হেলেনীয় সংস্কৃতি। এখানে একটি আমরা প্রশ্নের আনসার জেনে গেলাম, হেলেনীয় সংস্কৃতি কাকে বলে। এখন আমরা মূল পাঠে আসছি, যে গ্রিকদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল। শিক্ষার্থীরা, আমি সামান্য একটু ছবিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি সেই সময় কেমন শিক্ষা ব্যবস্থা ছিল। শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানী গুণীরা বিভিন্ন ধারণা পোষণ করত। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি খুবই গুরুত্ব দিয়েছেন, যা এখন বর্তমানে আমাদের আধুনিক সভ্যতার মানুষের কাছে প্রায় নেই বললেই চলে, আবার আছেও, আমরা আশাবাদী। কিন্তু তখন তারা এই দুটা জিনিসকে গুরুত্ব দিয়েছিলেন, কারণ
তাদের কেউ কেউ মনে করতেন যে সুশিক্ষিত নাগরিকের হাতেই শাসনভার দেওয়া উচিত, সরকারের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেয়া। স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা 7 বছর বয়সে পাঠশালায় যাওয়া আসা করত। ধনী ব্যক্তিদের ছেলেরা 18 বছর পর্যন্ত পড়ালেখা করত। কারিগর আর কৃষকের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত, আর চাকর বা দাসদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করতে পারত না। তাহলে শিক্ষা ব্যবস্থা যদিও আমরা প্রথম দিকে পেলাম যে নৈতিক এবং ধর্মীয় শিক্ষার প্রতি খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। আমরা অবশ্য পরে এটা জানবো, দর্শনে গিয়ে আমরা জানি যে সক্রেটিস যে একজন ছিলেন খুব জ্ঞানী ব্যক্তি, প্রাচ্যের সেরা জ্ঞানীদের মধ্যে একজন, এবং উনি খুব খ্যাতিমান ছিলেন। তো উনি বলেছেন যে আসলে সৎ নাগরিক এবং আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই কিন্তু মোটামুটি সক্রেটিসের উদ্দেশ্য ছিল। তো সেই জন্যই নৈতিক এবং ধর্মীয় দিক দিয়ে যদি কোনো নাগরিক পরিপূর্ণ না থাকে, তাকে দিয়ে কোনো রাষ্ট্র শাসন হয় না। এরপরে আসছে সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য তার অপূর্ব নিদর্শন। সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। এসকাইলাসকে এ ধরনের নাটকের জনক বলা হয়। তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি 100-টিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ইডিপাস, আন্তেনিগোনে ও ইলেক্ট্রো অন্যতম। আরেকজন বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিদিস। এরিস্টোফেনেসের মিলনান্তক ও ব্যঙ্গ রচনায়ও বিশেষ খ্যাতি ছিল। শিক্ষার্থীরা, আমরা সাহিত্যের ক্ষেত্রে তাদের সবচেয়ে বিখ্যাত একজন ব্যক্তি, ইনি ছিলেন হোমার, এবং উনি ছিলেন জন্মান্ধ। এই অন্ধ ব্যক্তি কিভাবে একজন মহাকবি হয়, বিখ্যাত হয়, তোমরা এখান থেকে শিখবে। অর্থাৎ অর্থাৎ নিরলস চেষ্টা করলে মানুষ কিন্তু অনেক কিছু করতে পারে। তিনি যে এই ইলিয়াড এবং ওডিসি মহাকাব্য লিখেছেন, সেটি এখনো মানুষের কাছে গবেষণার বিষয়। আর তাদের নাটক রচনা ছিল খুবই অবাক করা, বা বিশেষ পারদর্শী ছিল তারা। আর এই জন্য এসকাইলাসকে নাটকের জনক বলা হয়। তার রচিত নাটকের নাম ছিল প্রমিথিউস বাউন্ড। এই নামটি তোমরা মনে রাখবে। আর গ্রিসের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ছিল সোফোক্লিস। সোফোক্লিস 100-টিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটক ছিল হচ্ছে ইডিপাস, আন্টিগোনে ও ইলেক্ট্রো। এছাড়াও আরো ছিল দুইজন, ইউরিপিদিস ও এরিস্টোফেনিস। এরপরে আসি দেখি, ইতিহাস রচনায় গ্রিকরা কিন্তু কৃতিত্ব দেখিয়েছিল। হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত। হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে। থুকিডাইডেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তার বইটির শিরোনাম ছিল দ্য পেলোপনেসিয়ান ওয়ার। মনে রাখো, সাহিত্য ছাড়াও তারা ইতিহাসও রচনা করে। অর্থাৎ আমরা জানি যে হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। ইনি সেই ইতিহাসকে রচনা করেছেন। সেটা কাদেরকে নিয়ে? গ্রিস ও পারস্যের মধ্যে, অর্থাৎ বর্তমান গ্রিক এবং বর্তমান ইরান, এদের সাথে যুদ্ধ নিয়ে তাদের ইতিহাস রচিত হয়েছিল। আর আমরা এও জানি যে আসলে ওই সময় আমরা যে স্পার্টা ছিল, এনারা মোটামুটি যুদ্ধবাজ ছিলেন। আমরা একটু আগে ওদের বর্ণনায় বলেছি যে আসলে গ্রিকরা বা স্পার্টানরা খুবই যুদ্ধবাজ ছিল। তারা তাদের মাথায় নিজের দেশকে রক্ষা করা এবং যোদ্ধা বানানো, এই দিক দিয়ে
এটাই তাদের মাথায় সবসময় ঘুরপাক খেত, যে আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং অন্য দেশের সাথে আমরা যুদ্ধ করে জয়লাভ করব। ঠিক আছে, এই ধরনেরই একটা মাথার মধ্যে তারা সবসময় রাখত, যার জন্যে এই পারস্য এবং গ্রিকদের সাথে যুদ্ধ কথা, দীর্ঘদিন ধরে যুদ্ধ চলা, সেইটাকে নিয়েই কিন্তু হেরোডোটাস আসলে সেই ইতিহাস লিখে গেছেন। ইনি ছাড়াও আরো একজন ছিলেন থুকিডাইডেস, ইনি ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। হেরোডোটাস হয়তো যুদ্ধের কথা লিখেছেন, সেখানে হয়তো বিজ্ঞানের বিষয় হয়তো অনুপস্থিত ছিল, কিন্তু প্রকৃতপক্ষে বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান মনস্ক যে ইতিহাস লিখেছেন উনি হচ্ছেন থুকিডাইডেস। তার বইয়ের শিরোনাম ছিল, অর্থাৎ নামকরণ ছিল হচ্ছে দ্য পেলোপনেসিয়ান ওয়ার। ওয়ার মানে যুদ্ধ, পেলোপনেসিয়ান বলে তো বুঝতেই পারছো বইটির নাম। এরপরে আমরা আসব গ্রিকরা এক আশ্চর্য ধর্মে বিশ্বাসী ছিল। তাদের 12টি দেবদেবী ছিল। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তাদের বীর যোদ্ধাদেরও পূজা করত। এরকম একজন ছিলেন জিউস, ইনি ছিলেন সব দেবতাদের রাজা। এর মধ্যে ভাগ করা আছে হচ্ছে সূর্য দেবতা ছিল অ্যাপোলো, পসিডন ছিল সাগরের দেবতা, তারপরে এথেনা ছিলেন জ্ঞানের দেবী। 12 জনের মধ্যে এই 4 জন ছিল সর্বশ্রেষ্ঠ। রাষ্ট্রের নির্দেশে পুরোহিতরা ধর্মীয় দায়িত্ব পালন করতেন। ডেলোস দ্বীপে অবস্থিত ডেলফির মন্দিরে বিভিন্ন নগর রাষ্ট্রের মানুষ সমবেত হয়ে একসঙ্গে অ্যাপোলো দেবতার পূজা করত। শিক্ষার্থীরা দেখো, আমি একটুখানি তোমাদের দেখানোর চেষ্টা করছি আসলে যে জিউস, পসিডন, তারপরে অ্যাপোলো আর এথেনা, অর্থাৎ 12 জন দেবদেবীর মধ্যে এই 4 জনই ছিল প্রধান। 2 জন এখানে আমরা দেখছি নারী মূর্তি, নারী দেবী, আর 2 জন পুরুষ অর্থাৎ দেবতা। এর মধ্যে জিউস ছিল সব দেবতার রাজা, মনে থাকবে। এরপরে আমরা আসছি সর্বোচ্চ শিখরে ছিল। আমরা জানি যে প্রাচ্যের যে দ্য ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ড আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, এই দ্য ওয়াইজ ম্যান অফ দ্য ওল্ডে 3 জন যে সোফিস্ট অর্থাৎ ফিলোসোফার নাম ছিল, তার প্রধান ছিল সক্রেটিস, তার শিষ্য অর্থাৎ ছাত্র ছিল প্লেটো, এবং তার ছাত্র ছিল অ্যারিস্টটল। এখন দেখে নেই আমরা দর্শনে কি তারা দেখিয়েছিল। দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রীসে অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটছে, এসব ভাবতে গিয়ে গ্রীসে দর্শন চর্চার সূত্রপাত। থ্যালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। আমরা যদিও সক্রেটিসকে সেরা বলেছি, কিন্তু প্রথম দিকে যে দার্শনিক ছিলেন, প্রথম দর্শন চিন্তা যার মাথায় এসেছিল উনি ছিলেন থ্যালেস। তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এরপর গ্রীসের যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। অর্থাৎ আগে মানুষ যদিও দর্শন, সাহিত্য, শিক্ষা, সব ধর্ম এতে চর্চা করতো, কিন্তু মানুষ কিন্তু প্রাকৃতিক কারণে যে কিছু কিছু হয়, তারা মনে করতো হয়তো দেবতাদের আক্রোশে কোনো খারাপ কাজ হয় আর সন্তুষ্টিতে ভালো কাজ হয়, এরকম ছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গ্রীসের যে দার্শনিকরা এবং সেই দার্শনিকদের মধ্যে থ্যালেস, ইনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এই যুক্তিবাদী দার্শনিকদের বলা হতো সোফিস্ট। তারা বিশ্বাস করতেন যে পৃথিবীতে চূড়ান্ত সত্য বলে কিছু নেই। পেরিক্লিস তাদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এই দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র এবং সৎ নাগরিক গড়ে তোলা। তার অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের শিষ্য প্লেটো
গ্রিক দর্শনের চরম উন্নতির দিকে নিয়ে যেতে সক্ষম হন। আর প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন। শিক্ষার্থীরা, সক্রেটিসের একটু আমি তোমাদেরকে মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটা হলো যে সক্রেটিস গ্রুপ করে করে, আমরা যে এখন গ্রুপ টিচিং দেই ঠিক এরকম উনি যেখানে যুবক সম্প্রদায়ের বা যুবকদেরকে দেখতেন তাদেরকে ডেকে ওখানে তাদেরকে শিক্ষা দিতেন। এরকম করতে করতে একসময় তিনি ওই দেশের রাজার কোপানলে পড়েন এবং সবাই তখন যে পুরোহিত শ্রেণী তারা বলাবলি করতে লাগছে সক্রেটিস সব ছেলেপেলেকে নষ্ট করে দিচ্ছে, তাদেরকে বিপদগামী করছে। এইভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং তাকে সেই জনসমাবেত আমরা তো একটু আগে দেখলাম যে ডেলস দ্বীপে মন্দিরে এবং নগরাষ্ট্রে মানুষ সমবেত হয়ে যে পূজা করতো, ঠিক এরকম একটা খোলা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং তাকে সে তার দোষ স্বীকার করে তাকে হেমলক নামক বিষ নিজের হাতে খেয়ে উনি আত্মহত্যা করেন। কিন্তু উনি আত্মহত্যা করলেও উনি যে থিম দিয়ে গেছেন যে নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো, নিজেকে জানো, এই যে থিম, এইটা দিয়ে তার ছাত্র যে প্লাটো, এই প্লাটো তার দর্শনকে আরো বড় আকারে এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ প্রথম জন হয়তো শতভাগ সাকসেসফুল না হলেও দ্বিতীয় জন কিন্তু হয়তো মানুষ তখন ভুল বোঝে বা হয়তো নতুন মানুষ তাদেরকে গ্রহণ করে, হয়তো সক্রেটিসকে তেমন ভাবে গ্রহণ না করলে প্লাটোর বেলায় গ্রহণ করেছিল, যার জন্য প্লাটো সাকসেস হয়েছিল অনেকখানি গ্রিক সভ্যতায় দার্শনিক হিসাবে উনি বেশ সফল হয়েছিলেন। এরপরে ওনার ছাত্র অ্যারিস্টটল, ইনিও রাষ্ট্রবিজ্ঞানের জনক। তোমরা জানো পরিবার, রাষ্ট্র, সমাজ কিভাবে সৃষ্টি হলো, কিভাবে চলবে, এই যে বিভিন্ন দিকগুলো কিন্তু এই অ্যারিস্টটল ব্যাখ্যা করেন এবং উনাকে কি বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। আরেকটি মজার কথা হচ্ছে এখানে আরেকটু বলি, গ্রিক বীর যে আলেকজান্ডার, এই আলেকজান্ডার কিন্তু আবার, যদিও এখানে আমরা দেখাইনি, কিন্তু এই আলেকজান্ডার ছিল অ্যারিস্টটলের শিষ্য বা ছাত্র। এরপরে বিজ্ঞান, তোমরা দেখো আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি বিজ্ঞানের যে ইউক্লিড, পিথাগোরাস আর হিপোক্রেটস। গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করে 600 খ্রিস্টপূর্বাব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তাহলে 600 খ্রিস্টপূর্বাব্দ মানে কি, যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে। চিন্তা করতে পারো, তারা প্রথম বিজ্ঞান চর্চা সূত্রপাত করে। অর্থাৎ গবেষণা, বিজ্ঞান মানে কি বিশেষ জ্ঞান, বিশেষ জ্ঞান নিয়ে বা বিশেষ কোনো জিনিস নিয়ে বা বিশেষ কোনো বিষয় নিয়ে তারা গবেষণা শুরু করেন, এটা বলা হয়েছে। আর তারা পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন। তারাই প্রথম প্রমাণ করে যে পৃথিবী একটি গ্রহ এবং তার নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। তাদের যে নিজস্ব আলো নেই, বজ্র ও বিদ্যুৎ যে জিউসের ক্রোধের কারণে হয় না, প্রাকৃতিক কারণে ঘটে, এই সত্য তারাই কিন্তু প্রথম আবিষ্কার করে। তাহলে আজকে আমরা 2020 সাল, আর আজ থেকে 2600 বছর আগে, অর্থাৎ 2020 প্লাস 600 বছর আগে এটি প্রমাণিত হয়েছিল। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। এখন যে তোমরা পিথাগোরাস, তারপরে ইউক্লিডের যে পদ্ধতি আমরা যে গণিত শিখে থাকি, এগুলো কিন্তু এনারাই সে সময় আবিষ্কার করে গেছে। এবং চিকিৎসা বিজ্ঞানে হিপোক্রেটসেরও যথেষ্ট খ্যাতি ছিল। অর্থাৎ এখানে আমরা দেখছি যে চিকিৎসা বিজ্ঞানেরও বিজ্ঞানী ছিল এবং গবেষণা ছিল। অর্থাৎ তারা প্রত্যেকটা বিষয়ে বিজ্ঞান ভিত্তিক গবেষণা করেছিল। এরপরে আমরা একটু দেখে নেব স্থাপত্য ও ভাস্কর্য। ভাস্কর্য দেখো, এখানে আমরা খেলার দেখছি একটি ছবি, তারপরে একটি ধ্বংসাবশেষ, এটিও ভাস্কর্য। এরপরে এখানে আমরা আরো মূর্তি দেখছি, এটা স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন গ্রিকদের। গ্রিক শিল্পের বিশেষ করে
স্থাপত্য এবং ভাস্কর্য শিল্পে উন্নতি করে হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে আঁকা চিত্রের মধ্যে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে এখনো। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত, আর প্রাসাদের স্তম্ভগুলো থাকতো অপূর্ব কারুকার্য খচিত। স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনো চোখে পড়ে। গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস ও প্রাক্সিটেলেস। তোমরা ছবিতে দেখো, এখানে একটি মূর্তি আছে, এটি হচ্ছে মাইরন, তারপরে বাকিগুলো প্রাসাদ, তারা যে স্তম্ভের উপরে ঘর তুলতো, বড় বড় বিল্ডিং তুলতো, সেটা। এরপরে আমরা একটু দেখে নেব খেলাধুলার কথা আসলেই তোমরা দেখো 5টি রিং এর ছবি আছে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কোন খেলার কথা? অলিম্পিক গেমস। আমরা যে প্রতি 4 বছর পর পর কোনো একটি দেশে যে নির্দিষ্ট করা থাকে কোন দেশে এবার অলিম্পিক হবে, আমরা টিভির পর্দায় অপেক্ষা করি নিজ দেশের কেউ অংশ নিচ্ছে কিনা। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এখন? অর্থাৎ এই গ্রিকদেরই কিন্তু এটি আবিষ্কার, গ্রিকরাই প্রথম অলিম্পিক খেলার সূচনা করে। এরপরে তো বিভিন্ন খেলাধুলার ছবি দেখো আছে। শিশুদের খেলাধুলার প্রতি বেশি নজর দেওয়া হতো। বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতেখড়ি হতো। শরীর চর্চা, খেলাধুলার প্রতি গ্রিকদের যথেষ্ট আগ্রহ ছিল। উৎসবের দিনে গ্রীসে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হতো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সসম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রীসের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত। এতে দৌড়, ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্ষা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয় প্রতিযোগিতার ব্যবস্থা থাকত। বিজয়ীদেরকে জলপাই গাছের ডাল পাতায় তৈরি মালা দিয়ে পুরস্কার করা হতো। প্রতি 4 বছর পর এই খেলা অনুষ্ঠিত হতো। এই খেলায় বিভিন্ন নগর রাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। এই খেলাকে ঘিরে গ্রিক নগর রাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার বদলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে। শিক্ষার্থীরা দেখো, এখানে বলা হচ্ছে খেলাধুলা এসে যে শিশুদেরকে খুব খেলাধুলাতে আগ্রহ বা বিশেষ নজর দেওয়া হতো। কারণ শিশু মন, তারা যে বাড়ন্ত শরীরে যে তাদের খেলাধুলার দরকার আছে, খেলাধুলার চর্চার দরকার আছে, লেখাপড়া বা অন্য কাজের পাশাপাশি সেটির প্রতি নজর দেওয়া হতো। এখন আসলে কি হলো, দেখা গেছে যে এই খেলাগুলোতে দৌড়ঝাঁপ, আমরা যে স্কুলে ছাত্ররা আসলে বিভিন্ন রকম খেলাধুলা বা শরীর চর্চার ব্যবস্থা করে থাকি সেরকম। এতে কিন্তু ওদের সিস্টেমটা আলাদা ছিল, তারা দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ এগুলো করতো। আর যারা জিততো তাদেরকে সামান্য জলপাই গাছের ডালপালা দিয়ে তাদেরকে মালা দিত। আর এই খেলা কতদিন পরে হতো? 4 বছর, যা এখনো আমরা দেখতে পাই অলিম্পিক গেমসে। আর আরেকটা জিনিস হতো যে গ্রিক যে নগর রাষ্ট্র, সবাই কিন্তু এই খেলায় অংশ নিতে পারত না, শুধুমাত্র নগর রাষ্ট্রের নাগরিকেরাই এই খেলোয়াড়রাই অংশ নিত। এখন কিন্তু সেদিন বদলেছে, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই তাদের প্রতিযোগীরা এখন এই অলিম্পিক গেমসে অংশ নিতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে খেলাধুলা, মানুষ বলে যে কথায় আছে যে সুস্থ দেহে সুন্দর মন। এই সুস্থ দেহের জন্য কিন্তু প্রচুর খেলাধুলার দরকার আছে। এজন্য তারা কিন্তু খেলাধুলা করতো। আর একটা জিনিস হতো যে বিভিন্ন নগরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ লাগতো, হানাহানি বা যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, সেটিও কিন্তু দূর হয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে, অর্থাৎ সখ্যতা গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা, আমার পাঠ আজকে এখানে এ পর্যন্ত শেষ। তোমরা এই পড়াগুলো বাসাতে বসে বসে, নিজ বাড়িতে বসে বসে, পড়ার টেবিলে বসে বসে তোমরা ভালো করে রিডিং করবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা লাইন তোমাদের মনের মধ্যে বিভিন্ন শব্দগুলো না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা রিডিং করতেই থাকবে। আর রিডিং করলে তুমি মেন শব্দগুলো, মেন বিষয়গুলো যখনই জানবে, তখন
যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমার গুছিয়ে লিখতে আর সমস্যা হবে না। ঠিক আছে? আশা করি সবাই আমার কথা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।